আমি ভিআরএস নিলেও আমার শরীরের রক্ত এখনও পরশুরামের মতোই টগবগ করছে। পরশুরামের কথা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জি কাবিরকে বলে, অঙ্কের হিসেব কিছুতেই মিলছে না কাবির। পরশুরাম তটিনী অফিস থেকে বেরিয়ে অনেক সময় পরে মুখার্জি বাড়িতে ফিরেছিল, তবে মাঝের সময়টুকু ওরা কোথায় ছিল ওরা এটাই জানতে হবে, হিসেব মেলাতে হবে। আচ্ছা, এমন নয় তো ওরা সেই জায়গায় গেছিল যেখানে ওই গোপন ফাইলগুলো আছে? তখনই কাবির বলে, হতে পারে সেটা শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়ি, ওরা ওই বাড়িতেই গিয়েছিল। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি একদম ঠিক বলেছ। এরপরেই শুরু হয় কর্ণের আসল চাল। কর্ণ তার লোকজন আর কাবিরকে নিয়ে পরশুরামের বাড়িতে পৌঁছে যায়, আর সেখানে তার লোক আর কাবিরকে দিয়ে তল্লাশি চালায়। যদিও তারা গুরুত্বপূর্ণ কোনো ফাইলস খুঁজে পায় না, তবে হ্যাঁ, মায়া কর্ণের উপস্থিতি আর কাবিরদের সব কিছুই ফোনে রেকর্ড করে আর পরশুরামের কাছে ভিডিও পাঠিয়ে দেয়, যেটা দেখে কর্ণ চ্যাটার্জিরও মাথায় হাত পড়ে যায়। হঠাৎই ফোনে নোটিফিকেশন আসতেই কর্ণ চ্যাটার্জি ফোন বের করে, আর সেখানেই সেই ভিডিও ফুটেজ দেখতে পায়। কর্ণ অবাক হয়ে যায়, আমাদের উপস্থিতি কে ভিডিও করলো? মনে হচ্ছে এই দরজার কাছ থেকেই। তবে কি দরজায় কেউ লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে? তখনই কর্ণের ফোন বেজে ওঠে। পরশুরাম কর্ণকে কল করে বলে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, আমি তো ভেবেছিলাম আপনি ইন্টারন্যাশনাল খিলাড়ি, কিন্তু এখন দেখছি আপনি ছিচকে চোর। এটা কি করলেন? হ্যাঁ, আপনি আমার বাড়িতে গিয়ে তল্লাশি করছেন, ওই গুরুত্বপূর্ণ ফাইলসগুলো খুঁজছেন বুঝি? তো কিছু পেলেন? পরশুরামের কথা শুনে কর্ণ যেন অবাক হয়ে যায়। পরশুরাম বলে, আপনি যদি নিজের স্বভাব না পাল্টান, যদি এখন এমন ছিচকে চোরের মতন আচরণ করেন, তবে আমার কোম্পানি আর আপনার সাথে কোনো ডিলারশিপ রাখবে না। এটা শুনে কর্ণ বলে, মানে তোমার কোম্পানি মানে কি? হ্যাঁ, কাক ময়ূরের পালক লাগালেই কখনো ময়ূর হয়ে যায় না। পরশুরাম বলে, ঠিক তেমনি কখনো কখনো যদি ময়ূরের গা থেকে পালকগুলো সরিয়ে নেওয়া হয়, সে কাকের মতনই হয়ে যায়। এটা শুনে কর্ণ আরও তেলে বেগুনে জ্বলে ওঠে। পরশুরাম বলে, আমি এবার ভাবছি আপনার সঙ্গে আমার কোম্পানির ডিলারশিপ থাকবে কি না। এই বলে পরশুরাম কল কেটে দেয়, আর কর্ণ আকাশ থেকে পড়ে। কাবির বলে, ড্যাডি, ওই ভিডিও ফুটেজ কোথায় পেল? কর্ণ বলে, জানি না, তবে এই পরশুরামের বড্ড বার বেড়েছে। এদিকে দেখানো হয় তটিনী লাট্টুপিকো সেজেগুজে নিচে নামছে। লাট্টুপিকো বায়না করে তারা দামি গাড়ি করে যাবে। তটিনী বলে, না, আমরা বাসে করেই যাব। এই নিয়ে তটিনীর সাথে ছেলে মেয়ের কথা কাটাকাটি চলে। তখনই সেখানে আসে সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে, এমন কেন করছিস? দাদু ভাই, ওরা গাড়ি করেই যাবে, আমাদের বাড়িতে এতগুলো গাড়ি আছে, আর তুই কেন ওদেরকে কষ্ট করিয়ে বাসে করে নিয়ে যাবি? তটিনী বলে, ওটাতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি ড্যাডি, আর আমাদেরকে আমাদের মতো করেই থাকতে দাও। তখনই সেখানে আসে ত্রিপর্ণা এসেই তটিনীকে অপমান করে। সস্তার শাড়ি পরেছে, আর ওই ছোট্ট ফ্ল্যাটে থাকার অভ্যেস ওদের। ওরে কি আর দামি বাড়ি গাড়ি দামি সব কিছুর মর্ম বুঝবে? এটা শুনে তটিনী বলে, এটা ঠিক, আমাদের 600 স্কোয়ার ফিটের ছোট্ট ফ্ল্যাট, তবে জানো তো আমাদের মনটা অনেক বড়। তবে তোমার মনটা আমাদের ফ্ল্যাটের চাইতেও ছোট, যাকে বলে তোমার মনটা একেবারেই বস্তি। ওই যে কলপারে ঝগড়া করা মহিলা, কুচুটি মহিলা, ওদের মতো। এটা শুনে ত্রিপর্ণা তেলে বেগুনে জ্বলে ওঠে। সত্যজিৎ মুখার্জি বলে, ত্রিপর্ণা, তুমিও নিজেকে সংযত করো, কার সাথে কী ভাষায় কথা বলছো? ভুলে যেও না তুমি যাকে ইনসাল্ট করছো তার বর এখন মুখার্জি কোম্পানির মাথায় বসে আছে। মুখার্জি কোম্পানি সেই সামলাচ্ছে, তাই ভদ্রভাবে কথা বলো। তখনই সেখানে আসি মহিতুষ মজুমদার, সৌরভ, মায়া, সবাই মিলে তটিনীকে অ্যানিভার্সারি উইশ করতে এসেছে, যেটা দেখে সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায়। সত্যজিৎ মুখার্জি তটিনীকে বলে, আজ তোমাদের অ্যানিভার্সারি? কই, আমি জানতাম না তো। পার্টির অ্যারেঞ্জ করতে হবে। তটিনী বলে, পার্টি হচ্ছে তো, আমি, আমার বর আর আমার ছেলে মেয়ে সেখানে থাকবো, এতেই আমরা খুশি। এদিকে মহিতুষ মজুমদার তটিনীর জন্য ফুলের বুকে আর একটা শাড়ি উপহার এনেছে। তটিনী সেগুলো সস্তার বলে খুব অপমান করে, আর সে উপহার রিজেক্ট করে। এটা দেখে মহিতুষ মজুমদার অবাক হয়ে যায়। মহিতুষ মজুমদার বলে, তটিনী, তুমি আমাকে অপমান করলে। তটিনী বলে, এই বাড়িতে এটাই চলে জানেন তো, এই বাড়িতে মানুষকে মূল্যায়ন করা হয় টাকা দিয়ে,
আপনি আমার জন্য উপহার কেনার আগে একবার তো ভাবতে হতো যে আপনি কাকে উপহারগুলো দিচ্ছেন। মুখার্জি বাড়ির মেয়ে, তারপরে আবার তটিনী গাঙ্গুলি। এখন তো আমার স্বামী কোম্পানির হেড, আর আপনি তার স্ত্রীকে উপহার দিচ্ছেন সস্তার বুকে আর সস্তার শাড়ি। ছি 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 ছি, এইসব আমি নিতে পারবো না। মৈতোষ মজুমদার বলে, তুমি আমাকে সত্যিই খুব অপমান করলে। তটিনী বলে, আপনারা এটারই যোগ্য। আপনারা এখানে আমাকে অ্যানিভার্সারি উইশ করতে এসেছেন, বিষয়টি এমন নয়। আপনারা দেখতে এসেছেন তটিনী গাঙ্গুলির মধ্যে আবারও বদল এসেছে কিনা, তটিনী গাঙ্গুলি আবারও ঘুরে দাঁড়িয়েছে কিনা। পরশুরাম যে ফাইলগুলো ধামাচাপা দিয়েছিল সেগুলো কি সত্যিই ধামাচাপা পড়েছে, নাকি পুনরায় আবার তার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা আসলে এখানে আভাস পেতে এসেছিলেন। 1200 টাকা দামের ফুলের বুকে আর এই সস্তার শাড়ি তো অজুহাত মাত্র। তটিনীর কথা শুনে মহিতোষ মজুমদার চুপসে যায়। তটিনী মায়ার সামনে এগিয়ে যায়। মায়া তটিনীকে অ্যানিভার্সারি উইশ করে। তটিনী বলে, তো তোমার বস কোথায় মায়া? তখনই সৌরভ বলে, ও ভিআরএস নিয়েছে, ও এখন আর বস নেই। এটা শুনে তটিনী বলে, উফ, আমি না মাঝে মাঝে ভুলেই যাই। সত্যি তো, আমার বর তো এখন আর ওর বস নেই। এই বলে তটিনী মায়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। এদিকে দেখানো হয় পরশুরাম অফিসে একটি গুরুত্বপূর্ণ ফাইল দেখছে। তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি কাভির। কর্ণ চ্যাটার্জি ঘরে আসার পারমিশন চায়, কিন্তু পরশুরাম কোনো উত্তর দেয় না। এরপরেই কর্ণ জোর করে ঘরে ঢুকে পড়ে আর কাভিরকে বলে, এই চেয়ারে বসো। তখনই পরশুরাম পা দিয়ে সেই চেয়ার উল্টে দেয়। কর্ণ চ্যাটার্জি বলে, কি করছো কি তুমি? হ্যাঁ, এটা তুমি কি করলে? চেয়ারটা কেন ফেলে দিলে? পরশুরাম বলে, আমার সামনে বসার অধিকার সবার থাকে না, আর সেই যোগ্যতাও সবার থাকে না। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি আমাকে ইনসাল্ট করছো। পরশুরাম বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার কোম্পানির সাথে আমি আর কোনো ডিল করব না। আপনার কোম্পানি থেকে আর কোনো প্রোডাক্ট আমার কোম্পানিতে আসবে না। এটা শুনে কর্ণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কর্ণরা পরশুরামকে এই চেয়ারে বসিয়ে তার সাথে খেলতে চেয়েছিল, কিন্তু এখন উল্টো পরশুরামই কর্ণদের সাথে খেলছে। আগামী পর্বে দেখানো হবে কর্ণ চ্যাটার্জি পরশুরামের ওপর হম্বিতম্বি করে। পরশুরাম তখন কর্ণকে বলে, হ্যাঁ এটা ঠিক, আমি আমার জব থেকে ভিআরএস নিয়েছি। তার মানে এই নয় যে আমি সব কিছু ভুলে গেছি। চেম্বারটা কিন্তু এখনও আমি স্যারেন্ডার করিনি, সেখানে এখনও 6টা দানা আছে। তাই বলছি নিজেকে সামলে রাখুন। হ্যাঁ এটা ঠিক, এখন হয়তো আমি পরশুরাম নয়, শিবপ্রসাদ গাঙ্গুলি হয়েছি। তবে হ্যাঁ, আমার শরীরের রক্ত এখনও পরশুরামের মতনই টকবগে। যেই কথা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক। কী হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।